বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে এপিবিএনের গুলিতে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টে দেশের যে জায়গাতেই হত্যাকাণ্ড ঘটেছে অভিযুক্তদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এখন ফরমাল চার্জ গঠন করে তা আদালতে দাখিল করবে প্রসিকিউশন। এরপরই বিচারের কার্যক্রম শুরু হবে। চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুর এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবারও দাখিল হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। ডিএমপির এমন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানির জন্য বুধবার 23 এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে বলে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিটটি দায়ের করেন। জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও সোমবার বিষয়টি প্রকাশ পায়। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, যিনি শেখ রেহানার দেবর। হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এরা মানুষের টাকা চুরি করে বাইরে গিয়ে ফুর্তি করছেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশে পালিয়ে থাকা অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মূল্য করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন ঐক্যমত কমিশন। এই পুরো বিষয়গুলো ওনারা একটা স্যার তাদেরকে যেটা বলেছেন যে আশু করণীয়, আমরা খুব দ্রুত যে কাজগুলো করতে পারি সেটা তাদেরকে জমা দিতে। তো আশু করণের উপর যেটা থাকবে সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আশা করছি যে ক্যাবিনেটে ডিসকাস হবে। তো তার সেখান থেকে কর্মপন্থা কি করণীয় করা যায় সেটা আসবে। এ সময় কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা যাতে বেশি বেতনে কাজ করতে পারেন সে বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরো বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন এটা দেখাটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইন্টারিম গভর্নমেন্ট দুটারই একটা টপ প্রায়োরিটির মধ্যে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি।
এ সময় ভোট আয়োজনে কোনো বাধা দলটি দেখছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানের লেবার পার্টির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লেবার পার্টি ও সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দল নানা বিষয়ে প্রস্তাব দিলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা তাদের মতামত ব্যক্ত করেছে। এই নিয়ে এখনো কোনো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয় নাই। এই নিয়ে সরে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই। এখন 31 দফা কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছিলাম তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে আমাদের এই 31 দফার ভিত্তিতে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব, কোনো বিষয় যদি কারো থাকে তাহলে সেটা আমরা বিবেচনা করব। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা বাস্তবায়ন হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহজ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তিনি আমাদেরকে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিবেচনার জন্য আমরা প্রস্তাব করেছি। আগামী নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই বিষয়ে কথা জানান। এ সময় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়কে সমর্থন করেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার সম্ভব। আফজাল হোসেনের বিশেষ রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার বিচার, জাতীয় নির্বাচন, সংস্কার এসব বিষয় নিয়ে মগবাজার দলীয় কার্যালয়ে কথা হয় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের সাথে। তবে নির্বাচনের তফসিল দিনক্ষণ যত এগিয়ে আসবে তত ইলেকশনের পোলারাইজেশন হবে, মেরুকরণ হবে। একক নাকি জোটবদ্ধ নির্বাচন, সে ব্যাপারেও অবস্থান তুলে ধরেন জামাতের শীর্ষ এই নেতা। যে ইসলামী দলগুলোর মধ্যে একটা মৌলিক সমঝোতার সম্ভাবনা তারা দেখছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, ছোট বড় নতুন মিলে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আন্দোলনে যারা মিত্র ছিলাম, তাদের মধ্যেও কিন্তু ইনফরমাল আলাপ আলোচনা কিন্তু চলছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও আগামী নির্বাচনে অমুসলিমদের মধ্যে থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তার কথা জানান তিনি। সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে। এ বিষয় নিয়েও এই প্রথমবারের মতো আমাদের পার্লামেন্টারি বোর্ডে আলোচনা হয়েছে। আমরা যদি যোগ্য কোনো প্রার্থী পাই এই সমস্ত কমিউনিটির মধ্য থেকে, বিভিন্ন ধর্মের ভাইদেরকে পাই উপযুক্ত, যারা জামাত ইসলামীর রাজনৈতিক, অর্থনৈতিক নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচির সাথে একাত্ম হবে, প্রয়োজন হলে আমরা উপযুক্ত প্রার্থী পেলে তাদেরকেও মনোনয়ন দিতে পারি। কল্যাণকর রাষ্ট্র গঠনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 15টিতে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিমত রয়েছে। এছাড়া 4টি বিষয়ে আংশিক একমত হয়েছে দলটি। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। বৈঠকে সভাপতিত্ব করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপনারা সবাই জানেন যে আসলে কি বৈঠকের আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় দেশে যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। আলোচনা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 15টিতে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিমত রয়েছে। এছাড়া 4টি বিষয়ে আংশিক একমত হয়েছে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে 166টি প্রস্তাব ওনারা পাঠিয়েছিলেন। আমরা এই প্রস্তাবগুলোকে দলীয়ভাবে বিচার বিশ্লেষণ করে আজকে আমরা মিটিংয়ে শরিক হয়েছি। তো এই মোট প্রস্তাবের মধ্যে আমরা 147টি প্রস্তাবে একমত হয়েছি। সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দেওয়ার প্রস্তাব করে আল্লাহর ওপর বিশ্বাস কথাটি সংবিধানে পুনর্বহাল করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার কার্যতালিকা আসবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবীরা। গত 26 ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার আদালত এই আদেশ দেন। সকালে গ্রেফতারের পর তাদের আদালতে নেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানি। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। গত শনিবার ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। সোমবার দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধনে ছাত্রদল নেতারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমা সামনে না, আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আপনারা অবশ্যই সোচ্চার থাকবেন। আমার ভাই পারভেজ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ প্রতিবাদী ব্যবস্থা কায়েম করতে চায়, হুঁশিয়ারি করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রকাশ্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সুতরাং আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি সত্যশীলতা, এটাকে যদি কেউ সহজভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। কিছু মানুষ একসময় ছাত্র রাজনীতিকে ঘৃণা করত, তারাই এখন বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। জনগণের ভোটে একটি নির্বাচিত
সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এরকম চলতেই থাকবে। তারপরও বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আইনের উপর সম্মান রেখে কোনো মফস্বলীতে না গিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল উপায়ে বিচারের দাবি করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। নতুন বাংলাদেশে আর কোনো লাশ দেখতে চায় না এমন প্রত্যাশা জানিয়ে পারভেজ হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করেন মানববন্ধনকারীরা। ক্যাম্পাসে সন্ত্রাস রুখে দিবে ছাত্র সমাজ। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 4 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 22 ও 23 এপ্রিল এই 2 দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে ঢাকার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে পূর্ব ঘোষিত এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, দেশের সরকারি 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং 260টি বেসরকারি কৃষি কলেজের 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে প্রায় 25,000 শিক্ষার্থী আছেন। এই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উচ্চশিক্ষা ও সুযোগ সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। একই দাবিতে রবিবারও ঢাকার জাতীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ মুহূর্তে দেশে 8,000 চিকিৎসক সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুতই 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানান, রেলের 10টি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। হাসপাতালে 431টা বেড আছে। এইগুলো ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্টভাবে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী তাদের এমপ্লয়ীদের জন্য। এখন থেকে এটা উন্মুক্ত হয়ে যাচ্ছে সর্বসাধারণের জন্য। এটা আমরা ক্লিয়ার হলাম। কিন্তু এই যে ক্লিয়ার হলাম 431 বেড ঢাকা চট্টগ্রাম মেডিকেলের কথা বলা হলো, ঢাকা মেডিকেল ওর একই অবস্থা। এখানে 2600 বেডের জায়গায় মানুষ থাকে 5,000-এর মতো। তো কাজেই ওভারফ্লো করছে। তা যখন এগুলিকে যদি আমরা আমাদের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে রোগী কিছু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। রাজধানীর মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর পাড়া মহল্লার ছোট বড় সব গলিতে এই পরিবহনগুলোর দাপটে কোণঠাসা পায়ে চালিত রিকশা চালকরা। বাস্তব সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনের বিদ্যুৎ চুরি করে চার্জ দেয়ায় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদপুর ধারাবাহিক 5 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। রাতের রাজধানীর মূল সড়ক সহ অলিগলির চিত্র এমনই। কে শোনে কার কথা? আর হরেক রকম প্রকারভেদে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ অটোরিকশা মন গড়া চলাচলের গল্প তো রয়েছে। অটোরিকশা বন্ধে নানা রকম বিগত সময়ে পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাস্তব নিখাত সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনে বিদ্যুৎ চুরি করে চার্জ দেয় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন উত্তর দেন এই অটোরিকশা ম্যানেজার। আবাসিক না বাণিজ্যিক এটা কি জানেন? এটা আমি অতটুকু বলতে পারবো না। অত দূর কারেন্টের বাণিজ্যিক ব্যবহার করে না, আবাসিক ব্যবহার করে, এটা তো
বলতে পারবো না। পাশাপাশি সড়কের নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই, যত্রতত্র অটোরিকশা অবাধ বিচরণ। গুটি কয়েক বড় সড়ক ছাড়া রাজধানী সহ সারা দেশের সবখানেই যেন এখন রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। পায়ে পেট্রোল রিক্সাটা চালাই যে একটা পরিশ্রম, কিন্তু আমরা যে অটোটা চালাই এটা এতটা পরিশ্রম নাই। যারা গাড়ি কিনছে, যারা অটো চালাচ্ছে তাদের জন্য তো সমস্যা। পায়ে তো সবে পারে না, এখন যদি বন্ধ করে দেয় আমাদের পেটে লাথি পড়বে। তবে কোনটি সনাতন রিকশার মোটর সংযোজন করা, আবার কোনটি স্টিলের বডি রিকশা, আর কোনটি বা অটোরিকশার আদলে ইজি বাইক, তা বোঝা বড় দায়। চিবাচাবা দাম জোটের লেগে কম পায় কারণে মেন রোডে যায়, সবাই যায় না, কত যায় আর কি। রাজপথে না চললে আমরা তো ইনকাম করতে পারবো না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম কিভাবে করবো আমরা? যে রাস্তাগুলো যেভাবে ওয়াইডলি গভর্নমেন্ট চিন্তাধারায় করা হয়, বড় বড় ভিআইপি রোডে পৃথিবীর কোথাও এভাবে চলে না। বেশিরভাগই তো মরণদূত, এটা আসলে অনেকটা সুবিধাবাদী আছে, কিন্তু বেশিরভাগই মরণদায়ক আমার কাছে মনে হয়। তবে সারা দেশে ইতিমধ্যে সয়লাভ হয়ে গেছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা। টোকেনটা দেয় কিসের জন্য? এই এলাকা পারমিট, রুট পারমিট দেওয়ার লাগে। কত টাকা নেয়? মাসে 3000 নেয়। এখন একটা যে ট্রাফিক ধরে, এদেরকে কিছু মনে করেন না হলেও মনে করেন কিছু হলে দিয়ে সারা লাগে গাড়িটা। পোলা পানি যদি মনে করেন রাস্তাঘাটে আটকাইতো, মানে 1000 টাকা 2000 টাকা এরকম করে চাঁদা নিত আমাদের কাছ থেকে। যেগুলো ঠিক আছে, আমরা যতদূর সম্ভব সাবধানে চেষ্টা করি, যে কোনো যে না বাদ যায়, কাজে ক্ষতি না হয়, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকে মাঠে নেমে আন্দোলন করতে হয়েছে। তবে এবার আন্দোলন করতে হবে এসব ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কারণ তারা যেভাবে মহাসড়ক, রাস্তায়, অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে করে মানুষের মধ্যে প্রাণহানির যেমন শঙ্কা রয়েছে, তেমনি তাদের যে গাড়ির গতিবিধি, সেই গতিবিধি নিয়ে রয়েছে অনেকটা শঙ্কা। তবে এই শঙ্কা দূর করতে হলে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ফ্রাঙ্কফুর্ট থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।